পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতবর্ষ আরও 11টা রাজ্যে এসআইআর কাজ চলছে। সারা দেশে পশ্চিমবঙ্গ ছাড়া এসআইআরকে কেন্দ্র করে, হ্যাঁ বিহারে কিছুদিন আগে যখন এসআইআর প্রক্রিয়া চললো তখন সেখানে বিতর্ক হয়েছিল, নানা রকম কথা উঠেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের যে মাত্রায় যে ঘৃণ্যতা নিয়ে এসআইআর চর্চা হচ্ছে রাজনীতির মঞ্চ থেকে, এটা তুমি ভাবতে পারো এটা একটা সভ্য দেশ, সংবিধান মেনে একটা কাজ হতে চলেছে, সেখানে রাজনৈতিক নেতারা বিভিন্ন মঞ্চে, খোলা মঞ্চে, কত বড় সাহস, রাজনীতির দৈন্যতা কোথায় গিয়ে পৌঁছেছে যে খোলা মঞ্চ থেকে তারা রক্তগঙ্গা বইয়ে দেবে মতন আরো। নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। দেখুন, বঙ্গবাসীর হয়তো এখন যে পরিস্থিতি এবং যা প্রেক্ষাপট, যত ভোট হচ্ছে এই চিত্র হয়তো বঙ্গবাসী আগে কোনো দিন দেখেনি। গতকালকেই আপনারা জানেন, গতকালকে রাত্রেবেলা ইলেকশন কমিশন অফিসে বিএলওর আবার সংগঠন হয়ে গেছে। বিএলওর হাতেই কিন্তু সব। ইলেকশন কমিশন বলছে বিএলওরাই কিন্তু ইলেকশন কমিশনের মুখ, তারাই তো ফ্রন্ট রানার, কারণ তাদের হাতে এনুমারেশন ফর্ম 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু এই অবস্থার মধ্যে শাসক দল এসআইআর বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। গতকাল রাত্রিবেলা যে কথা আপনাদের বলছিলাম, ইলেকশন কমিশন অফিসে বেশ কিছু মানুষজন চিফ ইলেকশন কমিশন মিস্টার আগরওয়ালের সঙ্গে দেখা করবার জন্য কিন্তু ধর্ণা দিচ্ছেন, তারা অবস্থানে বসেছেন, তারা বলছেন আমরা তার সঙ্গেই মিট করব। কিন্তু অবাক করা ব্যাপার, এই যে এত মানুষজন গেছেন তাদের মধ্যে বিএলও কজন? সূত্র মারফত যা খবর, মাত্র 4 জন বিএলও। তারা বাকি কারা? বাকি যারা মানুষজন যারা যে গেছিলেন, আপনারা দেখেছেন সেই ছবি, তারা কারা? তারা রাজ্য সরকারি কর্মচারীর বিভিন্ন দপ্তরে তারা কাজ করেন। তারা কেন যাবেন সেখানে? আবার পাশাপাশি বিরোধী দলের নেতা নেত্রীরা কিন্তু সেই রাত্রিবেলায় ইলেকশন কমিশন অফিসে চলে গেল, রাত্রি 12টার সময় হুলুস তুলুস ব্যাপার। তাহলে এসআইআর নিয়ে এই মুহূর্তে এই উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এসআইআর হলে এসআইআর এত আশঙ্কা কেন? এসআইআর বন্ধ করার জন্য, এসআইআর স্থগিত করার জন্য তৃণমূলের এক সংসদীয় দল আগামী শুক্রবার টাইম দিয়েছেন, মিস্টার গণেশ কুমারের সঙ্গে মিট করতে যাচ্ছেন এমপিরা। তাতে ডেরেক ওব্রায়েন সহ আরও অনেক এমপিরা থাকবেন, সেখানে তারা মিট করবেন। মুখ্যমন্ত্রী ওপেনলি বলছেন এসআইআর স্থগিত করতে হবে, আর পাশাপাশি বিরোধী দল নেতা বলছেন কিছুতেই স্থগিত হবে না। এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব থাকছে যে এসআইআরে কার লাভ কার ক্ষতি, এবং এসআইআরই তৃণমূলের কি বড় বিপদ যদি এসআইআর সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে। অধ্যাপক দেবাশিস সরকার আমার বাদিকে বসে আছেন, আপনারা প্রত্যেকে জানেন, চেনেন এবং তাকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন। দেবাশিস দা, আপনাকে কেটিভি স্টুডিও স্বাগত এবং আমাদের আজকের পর্বে স্বাগত। আমি প্রথমে যেটা জিজ্ঞেস করবো দেবাশিস দা, এই যে গতকাল রাত্রিবেলায় ইলেকশন কমিশন অফিসে যা হলো, 4 জন মাত্র বিএলও, আর বাদ বাকি সব মানুষজন যারা, তারা কি অ্যাসিস্ট্যান্ট বিএলও? তারা কারা দেবাশিস দা? শান্তনু, তুমি বলার সময় বললেন না যে আমাদের বঙ্গে এরকম অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি। আমি ওই কথাটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বলছি, সংবিধান মেনে খুব স্বাভাবিকভাবে এসআইআর প্রক্রিয়া ভারতবর্ষে দীর্ঘবার হয়েছে, বহুবার হয়েছে, দীর্ঘদিন ধরে চালু রয়েছে সংবিধানকে মেনে। সারা ভারতবর্ষের কোনো প্রদেশে এই অভিজ্ঞতা হয়নি যেটা এবার এসআইআরকে কেন্দ্র করে আমরা আমাদের রাজ্যে হতে দেখছি। দুর্ভাগ্যজনক, সরাসরি কয়েকটা কথা বলি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং রাজনীতি যখন দেউলিয়া হয়ে যায়, রাজনীতির মধ্যে যখন মানুষ হারিয়ে যায়, মানুষের পড়াশুনো করবার অধিকার হারিয়ে যায়, স্বাস্থ্যের অধিকার হারিয়ে যায়, জীবন জীবিকার অধিকার হারিয়ে যায়, যখন রাজনীতির মধ্যে থেকে শিল্প, কলকারখানা, কৃষক, চাষি, ফসলের দাম এগুলো হারিয়ে যায়, তখনই কিন্তু রাজনীতি দেউলিয়া হয়ে গিয়ে এই ধরনের বিষয়কে রাজনীতির উপাদান করে নিয়ে রাজনীতি করতে চায়। এটা একেবারে মিথ্যে রাজনীতি, একে বলা উচিত কুরাজনীতি। আমি তাত্ত্বিক অবস্থান থেকে বলছি না, একে বলা উচিত কুরাজনীতি, অসুস্থ রাজনীতি। কারণ রাজনীতি সবসময় মানুষের কথা বলে, মানুষের কল্যাণের জন্য রাজনীতি হয়। সেখানে মতাদর্শগত বিতর্ক থাকবে, কিভাবে কল্যাণের রাস্তায় পৌঁছানো হবে তাই নিয়ে বিরোধ থাকবে, কিন্তু এটা আসলে রাজনীতি নয়, এটা কুরাজনীতি, অসুস্থ রাজনীতি। দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের মানুষকে এটা তার অভিজ্ঞতার মধ্যে নিতে হচ্ছে। কেন এই কথাগুলো বললাম? দেখো,
আমি ওই সংখ্যাগুলো বলছি না, সারা রাজ্যের এখন মুখস্থ, যে কনস্টিটিউশনের কোন কোন ধারা অনুসারে এটা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পর এটা কতবার হয়েছে, পশ্চিমবঙ্গের আগে কতবার হয়েছে, তাতে কত লক্ষ মানুষের নাম এসআইআর করে এর আগের এসআইআরে বাদ গিয়েছিলেন, এবং সেই সময় বামফ্রন্টের যে নেতা অনিল বিশ্বাস, তাকে যখন গণমাধ্যমের লোকজন জিজ্ঞাসা করেছিলেন যে এত লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাহলে আপনারা কী মনে করছেন, তিনি বলেছিলেন স্বাভাবিক প্রক্রিয়া মানুষের নাম বাদ গিয়েছে, যাদের ভোটার লিস্টে নাম আছে তারা ভোট দেবে, সরকার ঠিক করবে। এটাই তো হওয়ার কথা ছিল। সন্ধ্যাবেলায় তো গিয়ে ওখানে কোনো আন্দোলন কর্মসূচি সংগঠিত করার কথা ছিল না। একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা শান্তনু এই আলোচনা করছি, তখন কিন্তু পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতবর্ষ আরও 11টা রাজ্যে এসআইআর কাজ চলছে। সারা দেশে পশ্চিমবঙ্গ ছাড়া এসআইআরকে কেন্দ্র করে, হ্যাঁ বিহারে কিছুদিন আগে যখন এসআইআর প্রক্রিয়া চললো তখন সেখানে বিতর্ক হয়েছিল, নানা রকম কথা উঠেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের যে মাত্রায় যে ঘৃণ্যতা নিয়ে এসআইআর চর্চা হচ্ছে রাজনীতির মঞ্চ থেকে, এটা তুমি ভাবতে পারো এটা একটা সভ্য দেশ, সংবিধান মেনে একটা কাজ হতে চলেছে, সেখানে রাজনৈতিক নেতারা বিভিন্ন মঞ্চে, খোলা মঞ্চে, কত বড় সাহস, রাজনীতির দৈন্যতা কোথায় গিয়ে পৌঁছেছে যে খোলা মঞ্চ থেকে তারা রক্তগঙ্গা বইয়ে দেবে মতন আরও অজস্রকু কথা দিয়ে একটা পরিবেশকে টেরোরাইজ করছে, যে একটা ভয়ঙ্কর মারাত্মক অশুভ জিনিস আমদানি হচ্ছে। এর মধ্যে তো আমাদের তৃণমূল বোঝার দরকার নেই, বিজেপি বোঝার দরকার নেই, বাম কংগ্রেস বোঝার দরকার নেই। একটা সাংবিধানিক কাজ শেষ হয়ে গেছে 2 দশকেরও পুরনো সময়কালে আগে। স্বাভাবিকভাবেই এই 2 দশকের বেশি সময়কালে ভোটার তালিকায় মৃত মানুষ, এখান থেকে সরে গেছে এই মানুষ, আর নতুন যারা এই সময়কালে ভোটার হতে তারা জুড়বে। এটার মধ্যে এত কি রাজনীতি? এই যে আজকে উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ জুড়ে আলাদা করে একটা সেন্সেশন আছে। দেখো, আমি যদি এই কথা বলে পুরো বিষয়টাকেই একদম লঘু করে দিয়ে বলি যে এসআইআর এর মধ্যে কোনো রকম পলিটিক্যাল এলিমেন্টই নেই, পুরোটাই কুরাজনীতি, এটা সিংহভাগ সত্যি। কিন্তু এটার মধ্যে যে রাজনীতিটুকু আছে সে রাজনীতি কিন্তু দেশ ভাগের সাথে যুক্ত। এটা খুব সিরিয়াস ইস্যু। যে রাজনীতিটা কিন্তু পার্লামেন্টের ডেলিবারেশনে বারে বারে এসছে, যে রাজনীতি কিন্তু ভারতবর্ষে অ্যাক্ট পাস করিয়েছে, যে রাজনীতির সময় বামফ্রন্ট সরকারের সময়কালে আলাদা মিনিস্ট্রি ছিল, সেটা কিসের রাজনীতি? সেটা হচ্ছে দেশ ভাগকে কেন্দ্র করে উদ্বাস্তু আন্দোলন, উদ্বাস্তু মানুষজন, এই যে 4,100 একটু কম যে কিলোমিটার দূরত্ব বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ, তার মধ্যে প্রায় 350 আছে, তার কাটা নেই 700 কিছু, এই জায়গা দিয়ে অনুপ্রবেশ এবং উদ্বাস্তু। তো এখানে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, স্বাধীনতার পর কংগ্রেসের শাসনকালে বিশেষ করে উল্লেখ করতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী সদ্য বিধানচন্দ্র রায়, বামফ্রন্ট সরকারের রাজনৈতিক আন্দোলনের সাথে উদ্বাস্তু আন্দোলন জড়িয়ে রয়েছে। এই মানুষজনদেরকে সেটেল করা, ডিফাইন করা, সেটেল করা, এটা একটা বিষয়। কিন্তু ইরেগুলার ইনফিল্ট্রেশন সেটা রদ করা, কেন্দ্রের থাকবে, সেখানে বিএসএফ থাকবে। কিন্তু আমরা সবাই জানি সরকারিভাবে পার্লামেন্ট ডেলিবারেশনের সময় পর্যন্ত কথাগুলো এসছে যে ইললিগাল ইনফিল্ট্রেশন হচ্ছে। 1, 2, ওই ইললিগাল ইনফিল্ট্রেশন হওয়ার পর এই রাজ্যে লোকাল গভর্নমেন্ট তারা ভোটার কার্ড বের করছে, আধার কার্ড বের করছে, রেশন কার্ড বের করছে, প্যান বেরোচ্ছে, তারা মিশে যাচ্ছে সমাজের সাথে। এই অংশটাকে ভোটার তালিকায় তুলে নেওয়া এবং ওই পপুলেশনটাকে, ওই ইললিগাল ইনফিল্ট্রেশনের পপুলেশনটাকে, তারা এখানে জীবন জীবিকার জন্য এসছে, আরও একটু ভালোভাবে জীবনযাপন করবার জন্য এসছে। আমি ওই জায়গা থেকে কথা বলছি না। আসার পর সেই যে ভীষণ রকমভাবে টেনশনে থাকা লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে যে আমি তোমাকে রেশন কার্ড করে দিয়েছি, ফলে তোমার কোথাও নির্বাচনের সময় আমাকে ভোটটা দিতে হবে, একেবারে এই রাজনীতির জায়গা থেকে এই ভোটাররা যাতে আমার এসআইআর করতে গিয়ে বাদ না যায়, তার জন্যই তো এত হল্লা। কারণ আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ হিসেবে পার্লামেন্টে ছিলেন,
আমরা যদি সেই সময় শান্তনু সেই ফ্রেমটাকে নিই, আর একই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একই সাবজেক্ট, তাকে কেন্দ্র করে যদি একটা ফ্রেম নিই, দুটো ফ্রেম যদি রাখো, কোনো দেবাশিসের মতন সাধারণ মানুষকে বা কোনো বিশেষ মানুষকে এনে তোমার মনে প্রশ্ন এবং উত্তর করবার দরকার হবে না। ওইখানে তো স্বাভাবিক প্রশ্ন, একই বিষয়, একই টপিক, একই বিষয় উনি পার্লামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় সাংসদ হিসেবে যে কথা বলছেন, আজকে রাজ্যের অত্যন্ত শ্রদ্ধেয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একই বিষয় কেন সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। এইটা কিন্তু আমাদের মতন যারা কিছু বোঝে না সাধারণ মানুষ, তাদের কাছে এটা খুব বিস্ময়কর আর কি। এবং এর মধ্যেই একটা রাজনৈতিক কোনো হতাশা কোথাও কাজ করছে কিনা, ভয় কাজ করছে কিনা, অসুস্থ রাজনীতির কোনো চাপ কাজ করছে কিনা, কুরাজনীতির কোনো চাপ কাজ করছে কিনা, এগুলো তার মধ্যে কম্পোনেন্ট হিসেবে কেউ গবেষণা চর্চা করতে পারে, এটা অন্য বিষয়। আপনি দুটো শব্দ বললেন, কুরাজনীতি একটা আর ভয়। তাহলে এই যে এসআইআর কি শাসকের কাছে একটা খুব বড় আতঙ্ক, মানে যেভাবে যাচ্ছে, এবং আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী জায়গায় কিন্তু প্রচুর মানুষজন চলে যাচ্ছেন, ক্যামেরার সামনে তারা বলছেন তারা টাকা দিয়েছেন, ঘুষ দিয়ে কিন্তু এই দেশে এসছেন এবং এতদিন ছিলেন। শুধু তাই নয়, তারা রেশন নিয়েছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত নিয়েছেন। তাহলে আমার প্রশ্ন দেবাশিস দা, তাহলে এই যে কুরাজনীতি এবং আতঙ্ক, শাসকের কাছে এই এসআইআর কি এত বড় একটা আতঙ্ক, একটা কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে? না দেখো, মানে ইললিগাল ইনফিল্ট্রেশন হয়েছে, সবাই অ্যাডমিট করছে, এটার মধ্যে কোনো বিতর্ক নেই। এরা আসবার পর নির্বাচন প্রক্রিয়ায় এরা কোথায় ভোটটা দিত, একদম খুব সহজ করে জায়গাটা আনা যায়। ভাই ভোটটা তো আমাকে সেখানেই দিতে হবে, কারণ আমি এক নম্বর হচ্ছে ইললিগাল ইনফিল্ট্রেশনের মাধ্যমে এখানে ঢুকেছি। ঢোকার পর ওই যে শান্তনু বলছে না যে এই স্থানীয় যে সমস্ত নাগরিকত্বের যে সমস্ত কাগজ, অর্থাৎ ঘুরপথে নানা রকমভাবে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড হয়ে যাবে। তাহলে এবার ধরো, আচ্ছা তুমি কত বড় গুরুত্বপূর্ণ লোক বলো তো, তোমাকে গিয়ে যদি বলি যে শান্তনু তুমি একটু ম্যানেজ করে দাও তো আমার 4টি লোককে, পারবে না। কেন পারবে না? কারণ তুমি গুরুত্বপূর্ণ নও। কেন তুমি গুরুত্বপূর্ণ না? কারণ তোমার বিশেষ কোনো পলিটিক্যাল যোগাযোগ নেই যে তোমাকে আমি টাকা দিলে তুমি আমাকে এই কার্ডগুলো বের করে দিতে পারো। তার মানে যে দালাল চক্র ওই গোটা এলাকাটা জুড়ে কাজ করছে, তারা স্বাভাবিকভাবেই রাজনৈতিক শক্তি, ওই যে কুরাজনীতি শক্তির মদতে পুষ্ট, ফলে ওদেরকে টাকা দিলেই তুমি এই দেশে থাকতে পারবে। এইবার এই জায়গা থেকে তোমার আনুগত্য কাজ করবে না। নির্বাচনের দিন সকালবেলায় লাইনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সারা রাজ্যে গত 12-14 বছরে লাগাতার কোনো একটা ক্ষেত্র বাদ নিয়ে তুমি যতই দুর্নীতি দেখো না কেন, যতই তুমি দেখো না কেন, এই রাজ্যে স্কুলে ছাত্র ছুট বেড়ে যাচ্ছে, যতই তুমি দেখো না কেন কলেজে ছাত্রছাত্রী ছুট বেড়ে যাচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, কলেজ বন্ধ হওয়ার মুখে, যতই তুমি দেখো না কেন লাখো লাখো তরুণ প্রজন্ম রাজ্য থেকে হয় পরিযায়ী শ্রমিক হিসেবে বেরিয়ে যাচ্ছে, অথবা পড়াশোনা করবার পর সেই ছেলে মেয়ে চাকরি করতে অন্য রাজ্যে চলে যাচ্ছে। যতই তুমি দেখো না কেন কলকারখানা বন্ধ হয়ে গেছে, কোনো কর্পোরেট ইনভেস্টমেন্ট সার্ভিস সেক্টরে হচ্ছে না, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা হোয়াইট কালার জব করতে অন্য রাজ্যে বিদেশে বেরিয়ে চলে যাচ্ছে, এমনকি পড়াশোনা করতে বেরিয়ে চলে যাচ্ছে। যতই তুমি দেখো না কেন যে কৃষক মিছিল করছে আত্মহত্যার জন্য, যতই তুমি দেখো না কেন যে কৃষক ফসলের দাম পাচ্ছে না, তারপরও কিন্তু তুমি তো আমাকে এদেশে ঢুকতে দিয়েছো ওই দালাল চক্রের মাধ্যমে পয়সার বিনিময়, এবং তারপর তুমি আমাকে আধার কার্ড বের করে দিয়েছো, রেশন কার্ড বের করে দিয়েছো, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল। ফলে ওই দিন তো ভোটের দিন তো গিয়ে আমি সেইখানে ভোটটা দিয়ে দেবো, ফলে যতই ওগুলো হোক না কেন আমার ভোটটা তুমি পাবে। ওই দালাল চক্রকে ভিত্তি করে যে কুরাজনীতির কাজ করছে তারা আমার ভোটটা পাবে। ফলে ওই ভোটারকে সংরক্ষণ করা, ওই ভোটারকে এনশিওর করা, অনেকটা জায়গা না, অনেকটা জায়গা 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, আর অনেকটা জায়গায় এই লাখো লাখো ভোটার আছে। তার সঙ্গে নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, মালদা মুর্শিদাবাদের একটা অংশ রয়েছে। ফলে যতই ওই মানুষ, অসহায় মানুষ জীবন জীবিকার জন্য এখানে ইললিগাল ইনফিল্ট্রেশনের মাধ্যমে এসছে, তারা যে দালালদেরকে পয়সা দিয়ে এখানে ঢুকেছে, তারা যতই এই রাজ্যের এই যে অভিজ্ঞতা
ভালো অভিজ্ঞতা নয়, যে অভিজ্ঞতা এই রাজ্যের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, এই অভিজ্ঞতার মধ্যে তারা যতই যাক না কেন, তারা তো এসছে দালালের কুরাজনীতিকে পয়সা দিয়ে। ফলে এই অংশটাকে আমাকে ব্যবহার করতে হবে নির্বাচন প্রক্রিয়ায়। এটা গণতন্ত্রের মানে এটা শরীরের রোগ হলে যেরকম আমরা বলি যে মানে চিকিৎসা প্রয়োজন, এটা কিন্তু যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মতন একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা একটা রোগ। ফলে একে সংবিধান এবং নিয়মকানুনের মধ্যে থেকেই কিন্তু এই রোগকে অ্যাড্রেস করা উচিত, এলিমিনেট করা উচিত। দারুণ বললেন এবং এই বিশ্লেষণ আপনারা শুনলেন। তাতে আমি বলছি আমাদের প্রশ্ন যেটা যে এই যে যারা এই অনুপ্রবেশকারী যারা প্রতিদিন বেরোচ্ছে এসআইআর এর জন্য, দেবাশিস দা আমি জিজ্ঞেস করি তাহলে বিরোধীদের ক্ষেত্রে বিরোধীরা বলছে এসআইআর যদি না হয় ভোট হবে না। দেখো এটা তুমি যদি আমাকে ব্যাকরণ মেনে প্রশ্ন তো অবশ্যই করেছো, আমি বলি ব্যাকরণ মেনে উত্তর হচ্ছে এটা শাসক দল বা বিরোধী দলগুলোর বিষয় নয়। বেশ, এই বিষয়টা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর পার্লামেন্টে অ্যাক্ট তৈরি হয়েছে। এই বিষয়টা হচ্ছে সেই অ্যাক্ট অনুসারে ভারতবর্ষের সংবিধানে এর নির্দিষ্ট ধারা মেনশন হয়েছে। এই বিষয়টা হচ্ছে সেটা অনুসারে ভারতবর্ষের অফিসিয়াল এস্টাবলিশমেন্ট রয়েছে এবং এর বিষয় হচ্ছে সেই এস্টাবলিশমেন্টের দায়িত্ব কর্তব্য একটা সময় অন্তর অন্তর ভোটার লিস্টকে সংশোধন করা, এবং এই প্র্যাকটিস দীর্ঘকাল হয়ে আসছে। এটা কোনো শাসক দল বিরোধী দলের মামলাই নয়। এরা রাজনীতি যখন অসহায় হয়ে যায়, রাজনীতি যখন মানুষের কথা বলে না, রাজনীতি যখন মূল কোর মানুষের আর্থসামাজিক বিষয় থেকে সরে যায়, তখনই কিন্তু রাজনীতির বাইরে বিষয়কে নিয়ে এসে স্বল্পকালীন স্বল্পমেয়াদী রাজনৈতিক ফয়দা তোলার জন্য এই অসুস্থ রাজনীতিগুলো করতে হয়। কারণ এটা শাসক দলেরও বিষয় নয়, বিরোধী দলের, এটা সংবিধানকে মান্যতা দেয় নির্বাচন কমিশনের বিষয়বস্তু। নির্বাচন আরে বাবা তুমি আমি সবাই তো এটা জানি, এই যে ভোটার লিস্ট নিয়ে যে ভোট হয় না, সেই ভোটার লিস্ট নিয়ে ভোট হওয়ার সময় যখন এসআইআরের পরে যে ফ্রেশ ভোটার লিস্টটা বেরোবে তখন এই সম্ভাবনা কম থাকবে, কিন্তু 2-3 বছর চলে যাওয়ার পরেই তুমি দেখতে পারবে এই এসআইআর হওয়ার পর যে ভোটার লিস্ট হচ্ছে তার সাথে কিন্তু পাতা জোড়া হয়। সবাই জানে এগুলো কি না, ইনক্লুশন এক্সক্লুশন ডিলিশন, অর্থাৎ এই সময়কালের মধ্যেও যে মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারা গিয়েছেন সেই মানুষের নাম বাদ যায়, তার জন্য আলাদা পাতা জোড়া হয়, ওই ভোটার লিস্টের সাথে অ্যাডিশনাল পেজ থাকে, আবার নতুন ভোটারদের নামের তালিকায় যুক্ত হয়। ফলে ভোটার তালিকাটার মূল যে ভোটার তালিকা তার সাথে কিন্তু অ্যানেক্সার থাকে, সেইটাই ঝাড়াই বাছাই করে এই স্যারের মাধ্যমে একটা সংশোধিত তালিকা তৈরি হয়। তো এটা তো একটা রুটিন কনস্টিটিউশনাল অব্লিগেশন থেকে ইলেকশন কমিশনের কাজ, এটা শাসক বিরোধীর মামলাই নয়, এটা করে ফেলছে, রাজনীতি দেউলিয়া হয়ে গেছে। তাই বেশ দেবাশিস দা, পরে আমি দুটো টপিকে যাব। বিএলও, এত মানুষজন মারা যাচ্ছেন, বিএলওরা যারা দায়িত্বে আছেন, ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কার বলছেন তারাই ফ্রন্ট রানার্স, তারাই কিন্তু ইলেকশন কমিশনের মুখ, এবং এরকমও দৃষ্টান্ত দেখা গেছে যে বিএলও 100% কাজ প্রায় করে দিয়েছে, তাদেরকেও কিন্তু সামনে আনছে। কিন্তু দেখুন সেই একই বিএলওর মধ্যে থেকে 4 জন গতকাল থেকে কিন্তু তারা ধর্নায় বসে আছেন, এবং তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বিএলও, এরকম কোনো ডোমেন আছে অ্যাসিস্ট্যান্ট বিএলও আমি জানি না। তারা বলছেন আমরা সরকারি কর্মচারী, আমার কলিগ বিএলও, তার অসুবিধার জন্য আমরা সামনে এসেছি, আমরা ইলেকশন কমিশনে এসেছি, আমরা মিস্টার আগরওয়ালের সঙ্গে দেখা করবো। সে ওরা গিয়েছে, ওরা থাকবে, তার চলে যাবে। ওটা মানে কালকে এসে হচ্ছে, ওদেরকে কোনো গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। ওদেরকে তুমি শান্তনু এই প্রাইম টাইমের মধ্যে ওদেরকে অ্যাড্রেস করে ফেললে তো গুরুত্ব পেয়ে যাবে। জাস্ট ইগনোর দেম। পয়েন্টটা হচ্ছে অন্য জায়গায়। এখানে তুমি বিএলও ইস্যুটা তুলেছো, এটা অত্যন্ত এত বিএলও যে মারা যাচ্ছে এসআইআর কারণ আই উইল অ্যাডমিট ইট, মানে এই জায়গায় কিন্তু তোমার এই কথার সাথে অ্যাবসলিউটলি আমি অ্যাডমিট করছি, এবং এখানে আমি একটা কথা বলছি, এই এতক্ষণ তো আমি রাজনীতির জায়গা থেকে এসআইআরটাকে, রাজনীতির দল জায়গা থেকে এসআইআরকে বললাম, কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে একমত হতেই হবে। নির্বাচন কমিশন এই গুরুত্বপূর্ণ কাজটা করবার সময় তাদের এই ব্যাপারে যতটা প্রস্তুতি নিয়ে যে স্পেস দিয়ে এই কাজটা করবার দরকার ছিল, তারা কিন্তু সেটা সেভাবে করেনি। আমি কোনো রাজনৈতিক দলের জায়গা থেকে বলছি না, কারণ এই বিএলওরা যখন কাজ করতে নামছেন তখন তাদের উপযুক্ত সময় নিয়ে যথাযথভাবে ট্রেন করা, 2 বিএলও সিলেক্ট করবার সময় তোমাকে মনে রাখতে হবে তুমি যে বিএলওরা যাচ্ছেন সিনিয়র টিচাররা রয়েছেন বা সিনিয়র মানুষজন রয়েছেন, 3-4 তলা বাড়িতে কিন্তু লিফট থাকে না। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, অনেকের সাথে কথা হচ্ছে বলছি,
ওই বয়স্ক বয়স্ক মানুষজনদেরকে সিঁড়ি ভেঙে ওপরতলায় উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। সব উঁচুতলা বাড়িতে লিফট নেই, 4 তলা পর্যন্ত বাড়িতে লিফট নেই। তারা পাড়ায় পাড়ায় ঘুরছেন, দরজায় গিয়ে নক করছেন। ফলে এইখানে এবং এমন অনেক জায়গায় বিএলওকে রিক্রুট করা হয়েছে যাদের আবার এই কাজটা করার কথা উচিত না, না হলে ভালো হতো আর কি। অর্থাৎ যতটা সময় নিয়ে গুরুত্ব দিয়ে বয়স এবং সবটা বিচারে রেখে বিএলও ফোর্সটাকে নির্বাচন করা দরকার ছিল, সেটা ইলেকশন কমিশনের তরফ থেকে উপযুক্তভাবে করা হয়নি। 1, 2, যে সময়সীমাটা দেওয়া হয়েছে সেই সময়সীমাটা কিন্তু নির্বাচন কমিশন এবং স্টেট ইলেকশন কমিশন, রাজ্য সরকার, এদের মধ্যে আরও উপযুক্ত, আরও ভালোভাবে কোঅর্ডিনেশনের দরকার ছিল। কেন দরকার ছিল? যাতে এসআইআর কাজটা সুষ্ঠুভাবে হয়। কোন কোঅর্ডিনেশনটা দরকার ছিল? আজকে ধরো তুমি অল্প বয়সী ছেলে শান্তনু, তুমি ল্যাপটপ, মোবাইল এগুলো ব্যবহার করতে, আমি তোমাকে লোকে বলবো টেক স্যাভি। এবার যদি মনে করো তো তোমার বয়সটা যদি 57, 58, 59, 54, 56 হয়, তুমি কিন্তু টেক স্যাভি হলো যে অল্প বয়স তার মতন অতটা নয়। ঠিক। এনুমারেশন ফর্মটা কোথায় এত ক্রাইসিস হচ্ছে? এনুমারেশন ফর্মটা চীনে লোকের বাড়িতে গিয়ে দেওয়া, ভর্তি হয়ে তুলে নিয়ে আসা, এই কাজটার মধ্যে কিন্তু অতটা স্ট্রেস নেই। স্ট্রেসটা মূলত রয়েছে এই কাজটা দ্বিতীয় অংশের সাথে। ওটা হয়ে আসার পর ওই তথ্যটাকে আপলোড করা টেকনিক্যালি। সেখানে উচিত ছিল, অবশ্যই উচিত ছিল, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে কোনো নমেনক্লেচারে দেওয়া, যে ভাই ম্যানুয়াল কাজটা আমি করছি, আর তাতে কি হতো, কাজটা আরও সুষ্ঠুভাবে হতো। আরেকটা ফোর্স বাড়িতে বসে থেকে এই ডেটার এন্ট্রি করবার কাজটা করতো। তাহলে নির্বাচন কমিশনের কাজটা করবার ক্ষেত্রেও কিন্তু, যে আমরা যদি বলি যে ডিগ্রি অফ ইমপারফেকশন বা এরার বা মিস্টেক, আনইনটেনশনাল এরার, সেই জায়গাটাও কিন্তু কমে আসতো। পাশাপাশি বিএলও ব্যক্তি মানুষ হিসেবে তার এই কাজটা করবার জন্য যে সময় এবং যতটা সুস্থ পরিবেশে কাজটা করা দরকার, সেই কাজটা করবার জন্য সে সেটা পাচ্ছে না। এইখান থেকেই কিন্তু স্ট্রেস হচ্ছে, একটা স্ট্রেস, এবং যে স্ট্রেস থেকে কিন্তু খুব দুর্ভাগ্যজনক। দেখো, আমরা এখানে হয়তো 2-4টে বাক্য বলে দুর্ভাগ্যজনক বলছি, যার পরিবারের মানুষ চলে গেল, প্রাণ হারাবে, কতটা স্ট্রেস তৈরি হচ্ছে। আর আরেকটা হচ্ছে গ্রাম বাংলাতে যে স্ট্রেসটা হচ্ছে, খবর পাই, যেটা রোজ খবর পাই, সেটা হচ্ছে গ্রাম বাংলাতে একটা নির্বাচন কমিশনের পদ্ধতিগত জায়গায় একটা স্ট্রেস হচ্ছে, কিন্তু তারা প্রচুর প্রযুক্তিকে প্রয়োগ করতে পেরেছে সময়ের সাথে তাল মিলিয়ে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা গ্রাম বাংলাতে এই বিএলওদের ওপর স্থানীয় পলিটিক্যাল যারা হুলিগানস বা পলিটিক্যাল পার্টির যারা আছে বিভিন্ন নামে আর কি, তো তারা যে চাপটা রাখছে এবং তারা যেরকমভাবে এনুমারেশন ফর্মগুলোর উপর প্রভাব রেখে কাজটা করতে চাইছে, তাতে কোনো কোনো সময় বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ক্যামেরাতে ধরা পড়ছে। কটা ক্যামেরায় কটা ঘটনা ধরা পড়বে? 81,000-এর ওপর বুথ, তার মধ্যে 2/3 বুথ হচ্ছে আমার গ্রাম বাংলায় রয়েছে। সেখানে এক ধরনের অসুস্থ রাজনৈতিক চাপ বিএলওদের ওপর কাজ করছে, যাতে বিএলওরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের রাজনীতিক কর্মী, মানে হুলিগানস কালচারের যাদের চাপের কাছে কিন্তু বিএলওদের আরেক ধরনের অসুস্থতা হচ্ছে। অর্থাৎ দুটো অসুস্থতার কারণ, এক, নির্বাচন কমিশনের আরও উপযুক্ত স্পেস দিয়ে, সাথে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এটা নিয়ে অবশ্য তরজা চলছে। তারা বলছে রাজ্য সরকার উচিত ছিল, কারণ অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, জন্যই ওই কেন্দ্রীয় বাহিনী আসে, তারা ঘুমোয়, মিউজিয়াম দেখে, সব করে টরে, আর ভোট লুট হয় তার মতন করে আর কি। ফলে পুরোটা স্টেট মেশিনের উপর নির্ভর করতে, কলকাতা কর্পোরেশনে পর্যন্ত সব মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না। সুতরাং সেইখানটাতে তো ঢাল তরোয়াল কিচ্ছু নেই। সেখানে যদি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে উপযুক্ত এসআইআরের কাজটা সুষ্ঠুভাবে হওয়ার প্রশ্নে যদি ওই টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছেন, তাহলে কিন্তু রাজ্যের যে সুনাগরিক যারা কর্মচারী, সরকারি কর্মচারী, তারা তাদের কাজটা আরও ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারত। আমরা তো দেখেছি রাজ্যের প্রশাসনের উচ্চস্তর থেকে বলতে, তোমরা কিন্তু স্মরণে রাখবে তোমরা রাজ্য সরকারের কর্মচারী, চলে যাওয়ার পর কিন্তু আমরাই থাকবো। তাহলে সেই যে যাদেরকে এত দেখেন, ভবিষ্যতেও আপনারাই দেখবেন বলেন, তাদের জন্য একটু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে এই যে প্রাণগুলো চলে যাচ্ছে, এই যে স্ট্রেস হচ্ছে, এটা কোথাও মিনিমাইজ করা যেত। ফলে অসুস্থ কুরাজনীতির যুদ্ধ না করে এসআইআর কাজটা উপযুক্তভাবে হওয়ার জন্য, কারণ উচিত তো। বলছে এসআইআর তো একটা মৃত্যু ফাঁদ, এসআইআর করে মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই দায়ভার কি শুধু নির্বাচন কমিশনের? না, প্রশ্নই ওঠে না। আসলে তো এসআইআর ডিক্লারেশনের পর দেখো
শান্তনু প্রেস কনফারেন্স দেখেছো 1 মাস মতন আগে যখন দিল্লিতে প্রেস কনফারেন্স করলো ইলেকশন কমিশন, ফুল বেঞ্চ ছিল, সেদিনকে কিন্তু প্রেস কনফারেন্সে 5খানা প্রশ্ন উঠেছে একটা রাজ্য থেকে, এবং সেই প্রশ্নগুলো সবকটাই হচ্ছে নেতিবাচক প্রশ্ন। যে আমি দেখছিলাম, পুরো প্রেসটাই দেখেছি, যে মানে পশ্চিমবঙ্গে আদৌ ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে এসআইআর করতে পারবে কিনা, একে কেন্দ্র করে জাতীয় স্তরে এত রাজ্য থাকতে 12টা রাজ্যে হচ্ছে শুধু প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গ থেকে 5-5টা প্রশ্ন। উনি হেসেও ফেললেন নির্বাচন কমিশনের প্যানেল থেকে। তার কারণটা ওই যে তুমি প্রশ্নটা করলে না, যে মানে যদি এসআইআর কাজটাকে বাধা দেব, করতে দেব না, এই মনোভাব যদি রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক দলের না থাকতো, তাহলে তো তারা ভাবতো যে ভালোভাবে কাজটা করতে গেলে কিভাবে আমি সাপোর্ট সিস্টেম দিতে পারি। কিন্তু বিরোধী অবস্থান, অসুস্থ রাজনৈতিক অবস্থান যেখানে তুমি নিয়ে দাঁড়িয়ে আছো আর কি, দ্যাট ইজ ইয়োর পলিটিক্যাল স্টান্স, সেখানে তুমি বিএলওদেরকে অ্যাসিস্ট করবার ইতিবাচক এবং উপযুক্ত এই মানসিকতা তোমার মতো কাজ করবে না। দাদা আমরা একদম শেষ দিকে আছি দেবাশিস দা, দুটো প্রশ্ন নেবো খুব শর্টে। এক, মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে গেছেন এবং সেখানে কিন্তু একটা একদম স্পষ্ট বিভাজন, আপনার স্টেটমেন্ট, আপনার বিশ্লেষণ সেই ক্ষেত্রে, এবং যদি এসআইআর সময় মতো যে পরিস্থিতির দিকে যাচ্ছে, আরও কী দিকে যাবে নজর থাকবে, যদি শেষ না হয়, সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, সমাজ পরিবর্তনের একটা বড়, এই যে মতুয়া সম্প্রদায়ের যে তাদেরকে তারা সব থেকে বেশি মান্যতা দেয়, সেই মানুষটার একটা বিশেষ পরিচিতি আছে সমাজ সংস্কারকের জায়গা থেকে আর কি। এবার মনে রাখতে হবে, এই যে আমরা না ভুল করে, আমরা সবসময় না কোনো একটা মানুষজনকে না আমাদের বন্ডেড করে ফেলি আর কি। এরা বেসিক্যালি তো উদ্বাস্তু আন্দোলনের মধ্যে থেকে এসে সেটেল হওয়া মানুষ, বিস্তীর্ণ অংশের মানুষ। একে তো আমার তার ধর্মকে বিচার করে, তার ধর্মকে মাথায় রেখে রাজনীতি করে তার মধ্যে পক্ষ বিপক্ষ তৈরি করার কথা নয়। এই সমস্ত জায়গাগুলো তো বাম শাসনকালে আমরা দেখেছি, বা কংগ্রেস শাসনকালেও আমরা দেখেছি যে একটা বামেদের দুর্গ হিসেবে কাজ করেছে এই বিস্তীর্ণ। কেন কাজ করেছে? কারণ বাম রাজনীতির মধ্যে উদ্বাস্তু আন্দোলন একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আর কি। এইবার পরবর্তী অবস্থার সময়ের সাথে সাথে সেই সমস্ত ওই অঞ্চলের রাজনীতি ধারা পাল্টেছে, ফলে স্বাভাবিকভাবেই এই অংশের মানুষকে নিয়ে এখন তো মানে আনফর্চুনেটলি দেশে রাজ্যে মানুষের জীবন জীবিকার বিষয়ের থেকেও, তুমি বেকার ছেলে কি ছেলে না তার থেকেও তোমাকে আমি বোঝাচ্ছি ভাই তুমি হিন্দু না মুসলমান, এই রাজনীতিটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো এই রাজনীতির মধ্যে থেকেই কিন্তু আজকে সমস্ত রাজনৈতিক দল এসআইআর কাজ চলাকালীন সময় 1 মাস আগে যে কথা বলেছিলেন, যে কেউ আর কি সময়ের সাথে সাথে তার বাস্তবতা পাল্টাচ্ছে, ফলে তার ভেতরের সমীকরণ হয়তো পাল্টাচ্ছে, ফলে সেখানে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা হয়তো হাজির হচ্ছেন এবং তারা কথা বলছেন এমনভাবে যাতে আছি তোমরাও আছো, একসাথে আছি আর কি। এসব বোঝানোর জন্য সময় বলবে। আমি কিন্তু এটা বলছি, ওই বিস্তীর্ণ এলাকার রাজনীতি যদি কেউ এই বর্তমান শাসক দল বর্তমান বিরোধী দল বলে আলোচনা করে, ওই গোটা এলাকা 47 সাল থেকে শুরু করে 75 পর্যন্ত রাজনীতিটা কিন্তু এত সহজ নয়, এবং ধর্ম জাতপাত দিয়ে কিন্তু ওই অংশের মানুষকে কখনো খাটো করে রাজনীতি করা যাবে না। আলাদা শ্রদ্ধার জায়গায় মতো সমাজকে রাখতে হবে, তাদের অতীতকে স্মরণে রাখতে হবে, সমাজ সংস্কারের কথা মাথায় রাখতে হবে, রেখে উপযুক্তভাবে তাদেরকে যে মূল স্রোত রাজনীতি তার মধ্যে তারা সম্মান নিয়ে থেকে উপযুক্তভাবে রাজনীতি করবে। আমরা তো বাম শাসনকালে সেটা দেখেছি। তো দেবাজিৎ, আমাদের একদম সময় শেষ, এক লাইনে এসআইআর কি সময় মতো শেষ হবে? এটা আমি স্থির বিশ্বাস করি যে এসআইআর এর কাজ 2 দিন 4 দিন কি পিছলো এগুলো ওটা বড় ব্যাপার না। 12টা রাজ্যের বাকি 11টা রাজ্যের মধ্যেও আমাদের রাজ্যে নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে সুষ্ঠুভাবে এসআইআর এর কাজকে সম্পন্ন করা। তাদের দায়িত্বের মধ্যে পড়ে বিএলওরা যে প্রকৃত সমস্যাগুলোর মধ্যে পড়ছে তার জন্য সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবার জন্য তাদের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। যদি তারা কোথাও মনে করেন যে রাজ্যের তরফ থেকে সেই সাপোর্ট সিস্টেম পাবে না, তারা বিশেষ ফান্ড জোগাড় করতে পারে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। বারবার শান্তনু বলছি, এই কাজটাকে সুষ্ঠুভাবে শেষ পর্যায়ে, এখন তো হার্ড কপি কাজ হয়ে গেছে, শেষ পর্যায়ে যে কাজ রয়েছে এই কাজটাকে সুষ্ঠুভাবে হওয়ার জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া উচিত। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং নিশ্চিতভাবে হবে। এবং ঝাড়াই বাছাই তারপরও কিছু মানে এসআইআর কাছে আমরা সেটা ভবিষ্যতে দেখব যে সেটা কতটা উপযুক্ত হবে, ভোটার তালিকা তৈরি হলো। কিন্তু এটুকু নিশ্চিতভাবে বিশ্বাস রাখতে চাই, দেশের নাগরিক হিসেবে সংবিধান রয়েছে,
সেই সংবিধানকে মান্যতা দিয়ে বিশ্বাস রাখতে চায় যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আর কোনো মানুষের বিএলওর প্রাণ যাতে না যায় এটাকে নজর রাখতে হবে, স্ট্রেস কমিয়ে সুষ্ঠুভাবে এসআইআর কাজ কমপ্লিট করতে হবে এবং এসআইআর হয়ে যাওয়ার পরে যে ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকা নিয়েই এই রাজ্যের আগামী দিনে 2026 নির্বাচন হবে। দেবজিৎ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনার আজকে হেক্টিক স্কেডিউলে আপনি এসেছেন, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আজকে অধ্যাপক দেবাশিস সরকার পরিষ্কারভাবে বললেন যে বিএলওদের কিন্তু আরও ট্রেনিং দেওয়া উচিত ছিল এবং যে সময়কাল যে টাইম স্প্যানের মধ্যে এই এত বড় কর্মকাণ্ড করছেন সেটা নিয়েও কিন্তু ভাবা উচিত এবং আগামী দিনে এসআইআর অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও সম্পন্ন হবে এবং ভোটার লিস্ট ত্রুটিমুক্ত ভোটার লিস্টে কিন্তু 2026-এ ভোট হবে। শেষ কথা, গণতন্ত্রে মানুষ বলবে, আপনারা বলবেন। আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানাবেন আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।